আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে ওভেন এবং চুলায় দুই জায়গাতেই কিভাবে পারফেক্টলি পুডিং তৈরি করতে হবে তার রেসিপি শেয়ার করব। আর পুডিং তৈরিতে যে যে সমস্যা আপনারা ফেস করেন তার সমস্ত কিছুর সমাধান আজকে দেব। পারফেক্ট ক্যারামেল কিভাবে তৈরি করতে হবে সেটার রেসিপিও আজকে দিয়ে দেব। এবং আমার আরও যে পুডিংয়ের ভিডিও রয়েছে সেটাতেও আমি অনেক কিছু শেয়ার করেছি, সেগুলো বাদে আর যা যা টিপস রয়েছে সেগুলো আজকে শেয়ার করব। দেখে নিয়ে আসুন। পুডিং তৈরি করার সময় ফার্স্ট আমাদেরকে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। সব সময় মনে রাখবেন যে ক্যারামেল তৈরি করার জন্য চিনি যেটা নিচ্ছেন আপনি, সেটা কতটা ডিমের জন্য নিচ্ছেন সেটা আপনার দেখতে হবে। আজকে আমি আপনাদেরকে 4 ডিমের পুডিং করে দেখাবো, আর সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কেউ যদি পানি না দিয়ে ক্যারামেল করতে চান সেটাও কিন্তু আমার আগের যে পুডিংয়ের রেসিপি রয়েছে সেটাতে দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারবেন। তবে বেশিরভাগই প্রবলেম হয় চিনিতে পানি না দিয়ে ক্যারামেল তৈরি করার জন্য, সেজন্য আজকে আমি পানি দিয়ে ক্যারামেল তৈরি করে দেখাচ্ছি। ফার্স্ট চুলার জালটাকে ধরিয়ে দিয়ে মাঝারি আঁচে আমাদেরকে একটু এটাকে হালকা হাতে নেড়ে দিতে হবে। এখন একটা টিপস বলি যে ক্যারামেল করার সময় চিনি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। আপনারা যখন দেখবেন যে চারপাশ থেকে চিনিটা গলে আসছে ঠিক তখনই নাড়তে শুরু করবেন, আর ঠিক সেই পর্যায়ে এসে চুলার জালটাকে কমিয়ে দিতে হবে। চিনিটা দেখুন যে 1 মিনিটের মধ্যে এরকম গলে আসবে। ঠিক এই পর্যায়ে দেখুন যে চুলার জালটা আমি একদমই কমিয়ে দিয়েছি, কারণ ক্যারামেল করতে হলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে ক্যারামেলটা করতে হবে। অনেকেই আমাকে বলেছেন যে তাদের ক্যারামেল থেকে তেতো ভাব আসে এবং ক্যারামেল করতে গেলে ক্যারামেলটা শক্ত হয়ে যায়। তার কারণ হচ্ছে আপনারা জোর আঁচে ক্যারামেল করেন। ক্যারামেল করার জন্য কিছু টিপস রয়েছে, যে টিপসগুলো আমি ফার্স্ট দিলাম। এখন টিপস হচ্ছে দেখুন হালকা হাতে আমাদেরকে নাড়তে হবে। আর ক্যারামেলটা যখন দেখবেন যে একটু কালার চলে এসেছে, ঠিক আপনি কতটুকু কালার চাচ্ছেন সেই কালারটা আসার একটু আগে আপনাদেরকে চুলার জালটাকে কিন্তু নিভিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে যে গরমটা রয়েছে হাঁড়িতে সেই গরম দিয়ে আপনার একটা পারফেক্ট কালার চলে আসবে ক্যারামেলে। ঠিক আস্তে আস্তে দেখুন যে একদম সুন্দর একটা কালার চলে আসছে। আর অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি বেশি ডার্ক করে ফেলেন আপনার ক্যারামেলটা, তাহলে কিন্তু আপনার পুডিংটা একেবারে তেতো লাগবে। এটা কিন্তু সব সময় মনে রাখবেন। আর এই অবস্থায় যখন দেখবেন একটু করে করে কালার আসছে, তখন কিন্তু খুব সচেতন থাকতে হবে। একদম এভাবে দ্রুত হাতে আপনাকে ক্যারামেলটা নাড়তে হবে। যদি এক পাশে নাড়া কম হয় তাহলে সে পাশটা কিন্তু পুড়ে যাবে, এগুলো একটু খেয়াল রাখবেন। দেখুন আমার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আরেকটু ডার্ক করব। এই অবস্থায় আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে একটু দ্রুত হাতে এটাকে নাড়ছি, এবং দ্রুত হাতেই কিন্তু এটা ঢেলে দিতে হবে। ক্যারামেলটা ঢেলে দেওয়ার পরে দ্রুত এটাকে ঘুরিয়ে পুরো চারপাশে মোল্ডে লাগিয়ে নিতে হবে। একদম কিন্তু দেরি করা যাবে না, কারণ দেরি করলেই কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আর যেহেতু আমি দু জায়গায় আজকে দেখাবো পুডিং তৈরি করে, তাই আমি দুটো বাটিতে দেখুন যে ক্যারামেলটাকে দিয়ে ভালো মতো এটাকে লাগিয়ে নিয়েছি। একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন যে আমি 6 কাপ দুধকে ঘন করে সেটাকে আমি 3 কাপ করে নিয়েছি। এখন 6 কাপ দুধ মানে হচ্ছে 1.5 লিটার পরিমাণ দুধ, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। মোটামুটি 1 লিটার পরিমাণ দুধ কিন্তু 4 কাপ পরিমাণ হয়। আর অবশ্যই কিন্তু যে কোনো ডেজার্ট আইটেম করার সময় চিন্তা করবেন যে আপনার দুধটা যেন ফুল ক্রিমযুক্ত দুধ হয়। এখন দেখুন যে আমি এখানে ডিম ব্যবহার করছি। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে আমি ডিম নেব কিন্তু 4টা। এই 4টা ডিম আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি ভালোভাবে ফেটতে না চান তাহলে কিন্তু আপনারা আমার আগের যে পুডিংয়ের ভিডিও রয়েছে সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে ব্লেন্ডারে করে ভালো মতো খুব সহজে ফেটে নেওয়া যায়, সেটা আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তবে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন যে আমি 4টা ডিম নিয়েছি। এখন যারা আপনারা বলেন যে আপনাদের পুডিংয়ের কালারটা সাদা হয়, কেন সাদা হয় সেটা আমি বলে দিচ্ছি। এই অবস্থায় যদি আপনারা পুডিং করেন তাহলে কিন্তু অবশ্যই পুডিংয়ের রঙটা সাদা হবে। তবে পুডিংয়ের রঙটা খুব সুন্দর হওয়ার জন্য একটা কাজ করতে হবে, সেটা আমি আমার আগের পুডিংয়ের ভিডিওতেও দেখিয়েছি। সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র দুটো ডিমের যে কুসুমটা রয়েছে সেই কুসুমটা এখানে ব্যবহার করবেন। কোনো সাদা অংশ কিন্তু এখানে আর দেওয়া যাবে না। আর এই যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটা আপনারা যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন বা ভেজেও খেয়ে নিতে পারবেন। এখন দেখেছেন এখানে আমি দিলাম হচ্ছে 4টা ডিম, এবং এখানে আমি দিলাম দুটো ডিমের কুসুম। এখন চিনি সবসময় আমি বলে রাখি যে আপনারা যতটুকু পরিমাণ মিষ্টি খাবেন ঠিক ততটুকু পরিমাণ চিনি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তবে মোটামুটি একটা মেজারমেন্ট হচ্ছে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি এবং 1/4
1/4 কাপ পরিমাণ চিনি দেবো, তাহলে দেখবেন যে একদম সুন্দর মতো এটা একেবারে মিষ্টি হয়ে যাবে। তবে সেক্ষেত্রে বলি, কেউ যদি কম খেতে চান মিষ্টি, তবে আপনারা কম চিনি দেবেন, আর কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তবে সেক্ষেত্রে আপনারা আরেকটু বেশি মিষ্টি দিয়ে দেবেন। চিনি দেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে বলি, যারা ডিমের গন্ধ পান তারা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করবেন, ভ্যানিলা এসেন্স কখনই ব্যবহার করবেন না। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দেখুন যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স যদি দেওয়া হয় পুডিংয়ে, তাহলে কিন্তু কেকের একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা কিন্তু একদম ভালো লাগে না। আর একটা টিপস হচ্ছে, যাদের পুডিং ভেঙে যায় তাদের জন্য বলছি যে তারা এই পরিমাণটায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের পুডিংটা আর ভাঙার কোনো সম্ভাবনা নেই। এখন ভালো করে এটাকে আমরা ফেটে নেব। আমি একেবারে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন যে এটাকে বিট করে নিয়েছি। এখন এখানে আমি একেবারে পুডিংয়ের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি। কেউ যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, টেস্ট একটু কম হবে, তবে আপনার পুডিংটাকে আরও বেশি টেস্টি করার জন্য কিন্তু এই গুঁড়ো দুধটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। গুঁড়ো দুধটা দেওয়ার পরও আমরা এটাকে আবার ভালো মতো বিট করে নেব। পুরো ব্যাটারটা দেখুন যে আমরা একটা ছাকনা দিয়ে ছেঁকে দুটো মোল্ডের মধ্যে সম পরিমাণে দিয়ে দেব। আর এরকম সিলভারের মোল্ড কিন্তু আপনারা চাঁদনি চক বা নিউ মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। আর ওভেনের জন্য একটা ওভেন প্রুফ বাটি নিয়েছি আমি। এখন এই যে ব্যাটারটা দিয়েছি, এটা কিন্তু আপনারা মোল্ডের 3 ভাগের 2 ভাগ পরিমাণ দেবেন, কারণ যখন আমরা পুডিং তৈরি করব তখন কিন্তু এটা অনেকটা ফুলে যাবে। এখন আমরা ফার্স্ট চলুন যে চুলায় তৈরি করি। যদি আপনার পুডিংয়ের বক্সে ঢাকনা থাকে তাহলে অবশ্যই ঢাকনাটা ভালো মতো আটকিয়ে দেবেন, আর যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো মতো মুড়িয়ে দেবেন। চুলায় দেখুন যে আমি পানি উঠে দিয়েছি, আর একটা টাওয়ালের টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে, যখন আমরা পুডিংয়ের বাটিটা এখানে দেব, সরাসরি যদি আমরা এটা দিয়ে দেই তাহলে কিন্তু যখন পানিটা বলক আসবে তখন কিন্তু কি হবে, আমাদের এই বাটিটা নড়াচড়া করবে, তখন কিন্তু পুডিংটা একদম সুন্দর হবে না চারপাশ। এইরকম টাওয়াল যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে আপনারা একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন। আর স্ট্যান্ড দিলে অনেক সময় হাঁড়ির ঢাকনাটা ভালো মতো বন্ধ হয় না, তাই এখানে টাওয়াল ব্যবহার করাটাই একেবারে বেস্ট হবে। এখন চুলার জালটাকে আমি একেবারে জোর আঁচে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে একেবারে ভালো মতো হাঁড়িটাকে বন্ধ করে দিতে হবে। আর এখন বলে দেই যে জোর আছে, প্রথমে এই পানিটা যে আমি দিয়েছি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে চুলার জালটাকে একেবারে কমিয়ে দিতে হবে। আমি কমানোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম দেখুন যে লো আঁচে করে দিয়ে আমরা এটাকে রেখে দেবো 25 থেকে 30 মিনিট। আর অবশ্যই মনে রাখবেন যে যদি বেশি আঁচে বা জোর আঁচে আপনারা পুডিং করেন তাহলে পুডিংয়ের চারপাশটা আপনাদের ছিদ্র হয়ে যাবে। পানিটা দেখুন যে বলক চলে এসেছে। এখন ঠিক এই অবস্থায় আমি একেবারে জালটাকে কমিয়ে দিলাম। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কতটুকু পানি দিতে হবে। ঠিক যদি চুলায় আপনারা এভাবে পুডিং তৈরি করেন তাহলে যে মোল্ডটা আপনি এখানে দিয়েছেন মোল্ডটার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। যদি এর চেয়ে বেশি দেন তাহলে কিন্তু পানিটা দেখা যায় উপরের দিকে উঠে পুডিংয়ের বাটির মধ্যে ঢুকে যাবে। এখন আসুন ওভেনের ব্যাপারটা বলি। ইলেকট্রিক ওভেনের যে ট্রে রয়েছে সেই ট্রের মধ্যে পানি দিতে হবে। এখন এই পানিটার ব্যাপার হচ্ছে, আপনার যে মোল্ড রয়েছে সেই মোল্ডটার 4 ভাগের 1 ভাগ পরিমাণ এখানে ডুবে থাকতে হবে। দেখুন আমি বাটিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন যে যদি বেশি পানি দেন তাহলে হবে কি, এই পানিটা ভ্যাপার হয়ে ওভেনের মধ্যে যাবে এবং সেটা আপনার যে মোল্ডটা রয়েছে সেটার মধ্যে ঢুকে যেতে পারে। আর অবশ্যই কিন্তু মোল্ডটাকে ভালো মতো এভাবে আটকিয়ে দিতে হবে। আমার এই বাটিটার যেহেতু ঢাকনা নেই তাই আমি এটা ফয়েল পেপার দিয়ে দেখুন যে ভালো করে মুড়িয়ে দিয়েছি। এখন চলুন ওভেনে চলে যাই। যে তাপমাত্রায় আমাদেরকে ওভেনে পুডিং করতে হবে ঠিক সেই তাপমাত্রায় ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। আমি আজকে 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনে এই পুডিংটা করব, তাই 180 ডিগ্রি তাপমাত্রায় আমি 10 মিনিট এটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন ওভেনটাকে আমি সেট করব হচ্ছে, ঠিক দেখুন যে আপনার 180 ডিগ্রি কোথায়, ঠিক 180 ডিগ্রিতে এটা দিয়ে দিতে হবে। আর এটা টাইমার সেট করব হচ্ছে, আমি দেখুন যে এখানে 35 মিনিট। এখন ওভেনটা আমার চলছে আপ এবং ডাউন দুটো হিটিং সিস্টেম যেটা রয়েছে সেটাতেই আমার এটা চলছে। এখন অপেক্ষা করি ঠিক 30 থেকে 35 মিনিট। 30 মিনিট হয়ে গিয়েছে, আমার পুডিংটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। পুডিং হয়েছে কিনা এটা বোঝার উপায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এভাবে আস্তে করে খুলে নেবেন। নেওয়ার পরে দেখবেন এটা এভাবে ঝুঁকিয়ে, যদি দেখেন যে পুডিংটা এরকম ঝুঁকছে তাহলে বুঝতে হবে যে ভিতরে একটু হালকা ভাব রয়েছে কাঁচা, সেটা কিন্তু এই যে আমার এই গরম পানিটা রয়েছে সেই গরম পানির ভাপেই হয়ে যাবে। কিন্তু ওটা পুরোপুরি শক্ত যদি করতে চান তাহলে কিন্তু পুডিংটা যখন ঠান্ডা হবে তখন পুডিংটা অনেক শক্ত হয়ে যাবে এবং পুডিংয়ে যে একটা ক্রিমি ভাব থাকে সেটা থাকবে না এবং পুডিংয়ে অনেক বেশি ছিদ্র হবে। এখন চলুন ওভেনেরটা দেখে নিই।
ঠিক 40 মিনিট পরে আমি আমার পুডিংটাকে বের করে নিয়ে এসেছি। আর অবশ্যই কিন্তু একটু সাবধানে খুলবেন, কারণ অনেক বেশি ভ্যাপার থাকে। আর দেখুন যে এটাকে এভাবে নড়া দিচ্ছি, এটা কিন্তু সুন্দর, দেখুন যে একটু নড়ছে। এটা যখন রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবে এবং ফ্রিজে, তখন এটাকে সেট করার জন্য আমরা রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। এটা সব সময় মনে রাখবেন যে যখন রুম টেম্পারেচারে চলে আসবে পুডিং, তখন এটাকে সেট করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর আমার ঠিক এইখানে সনাতন পদ্ধতির যে পুডিংটা, সেটাও কিন্তু আমার একদম দেখুন যে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এটাও রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পরে আমরা 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে সেট করার জন্য রাখবো। দুটো পুডিংই দেখুন যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এগুলোকে আমি আপনাদেরকে আনমোল্ড করে দেখাবো। ফার্স্ট দেখুন যে ছুরির সাহায্যে এরকম একটু চারপাশ থেকে দিয়ে এটাকে একটু উঠিয়ে নিতে হবে। আস্তে আস্তে এভাবে দেখুন যে বাটিটাকে তুলে নেবেন এবং দেখুন যে কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? এবং এত সুন্দর এগুলো, দেখুন যে এর 4 সাইড কিন্তু ছিদ্র ছিদ্র যে ভাব, সেটা কিন্তু কখনোই থাকবে না। আর দেখুন যে এর ভিতরে অনেকে দেখবেন যে পুডিং করলে ভিতরটা গর্ত হয়ে যায় বা উঁচু হয়ে যায়, সেরকম কোনো কিছুই কিন্তু নেই। দেখুন কতটা একদম প্লেন রয়েছে। ঠিক এটা কিন্তু পারফেক্ট পুডিং যে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন চলুন ওভেনেরটা আমরা ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন ঠিক ওভেনেরটাও কিন্তু আমি ডিমোল্ড করে নিয়েছি। আর ঠিক দেখুন যে এটারও কিন্তু একেবারে কোনো রকম ছিদ্র নেই। দেখুন একেবারে প্লেন হয়েছে, দেখেছেন? যদি আপনার এই পুডিংটা ওভার হিট হতো কিংবা বেশি বেক করে ফেলতেন, তাহলে কিন্তু দেখা যায় ছিদ্র হতো এবং উপরটাও দেখা যায় এরকম মসৃণ একেবারে প্লেন হতো না। এখন চলুন আমরা কেটে দেখে নিই। ফার্স্ট আমরা আমাদের চুলায় যে পুডিংটা তৈরি করেছি সেটা কেটে দেখাচ্ছি। দেখুন আমি একটু ট্রায়াঙ্গেল করে এটাকে কাটছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় যেভাবে কাটতে চান ঠিক সেভাবেই কিন্তু কেটে নেবেন। আর ভিতরটা দেখেছেন কতটা স্মুথ হয়েছে, কোনো রকম ছিদ্র কিন্তু নেই। আমি সব সময় চেষ্টা করি একেবারে পারফেক্ট রেসিপি দেওয়ার। এরপর আসুন আমরা কেটে দেখি আমাদের ওভেনেরটার কী অবস্থা। এটা একটু আলাদাভাবে কাটবো যাতে করে একটু ভিন্নতা বোঝা যায়। আমি একদম স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আর এটার ভিতরটাও দেখেছেন কতটা সুন্দর, একেবারে পারফেক্ট রেসিপি যেটাকে বলা হয় ঠিক সেটাই কিন্তু দিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।